জন্য প্রচুর অপ্রচলিত শব্দ ব্যবহার করতেন, যে শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। এরকম চলো। হ্যাঁ, সৈয়দ মুজতবা আলী জন্মেছিলেন ১৯০৪ সালে, মৃত্যুবরণ করেছেন ১৯৭৪ সালে। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেন আসামের করিমগঞ্জে। আসামের করিমগঞ্জটা হচ্ছে আমাদের সিলেটের পাশে বাংলাদেশের, এবং আমি করিমগঞ্জে বেশ কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল ভারতে, যে চেন্নাই অ্যাপোলোতে আমি গিয়েছিলাম আমার মাকে নিয়ে চিকিৎসা করাতে। ওখানে করিমগঞ্জে অনেক মানুষ পেয়েছি, তাদের কথাবার্তা হচ্ছে একদম আমাদের বাংলাদেশের সিলেটি মানুষদের মতো। করিমগঞ্জটা আসলে আমাদেরই হতো, বাংলাদেশের পার্ট হতো, কারণ ওখানকার মানুষজন সিলেটের মানুষদের মতো কথা বলে এবং তারা হচ্ছে মুসলিম করিমগঞ্জের মানুষজন। কিন্তু করিমগঞ্জটা নানা রকম রাজনৈতিক কারণে, এটা পরে মানে ভূ রাজনৈতিক কারণে এটা আমাদের হয়নি, এটা ভারতের অংশ হয়ে গেছে, আসামের অংশ। তো তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর সিলেট জেলায়। পিতার নাম ছিল সৈয়দ সিকান্দার আলী। মুজতবা আলীর শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে। তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তো জার্মানির বোন ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেন। জার্মানির বোন ইউনিভার্সিটি থেকে তিনি কিন্তু অনেক এডুকেটেড মানুষ ছিলেন, কিন্তু এরপরে দেখো কতটা দেশপ্রেম থাকলে তিনি কিন্তু তার জীবনের শেষাংশে ছিলেন বগুড়া আজিজ হক কলেজের মানে অধ্যক্ষের দায়িত্ব। আমি বলতে পারবো যে কলেজ প্রিন্সিপাল কিছু ছোট কাজ, ছোট না অবশ্যই অনেক বড়, কিন্তু আমাদের দেশে আসলে সাধারণত জার্মানি থেকে পিএইচডি করা একজন মানুষ এসে কলেজের প্রিন্সিপাল হয় না তা না হয়, কিন্তু এমন মানুষ কম আমাদের দেশে। আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে তিনি তার ক্যারিয়ারটা শুরু করেন বলতে পারো, সেখানে তিনি কিছুদিন টিচার ছিলেন। তো ওইখানকার কাহিনী নিয়ে আসলে জায়গাটা লেখা। তো দেশে বিদেশে অনেক জায়গায় তিনি গমন করেছেন। তার ছিল আরবি, ফার্সি, সংস্কৃত, ফরাসি, জার্মান সহ বিভিন্ন ভাষা তিনি খুব ভালো মতো পারতেন। রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী ছিলেন। এটা একটা কারণ আছে, কারণ তিনি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন। তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন এবং ডিরেক্ট ওখানে চাকরি করেছেন, সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার সম্পর্ক ছিল আর কি। তো সাহিত্যিক রসবোধ ছিল সৈয়দ মুজতবা আলীর রচনার মুখ্য প্রবণতা। মানে তিনি হচ্ছে নানাভাবে ধরো খুব সার্কাজম করে হিউমার এড করে, সার্কাজম করা হিউমার এড করা মানে হচ্ছে একটা কথাকে নরমাল না, আরে তুইও পারস, মানে ধরে এরকম যেটা বলতে আর বিবরণ দেওয়া হবে না, এরকম আরে তুইও পারস এরকম আর কি। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের অনেক কিছু আমরা দেখতে পাই, কৌতুক, এবং তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। চলো আমরা আর হচ্ছে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে তথ্য না দিই। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে দেশে বিদেশে হচ্ছে ওনার সবচেয়ে ফেমাস গ্রন্থ, ওটা থেকে আমরা এটা পড়ছি, এবং পাঠ্য বই আমাদের এনসিটিভির বইগুলোতে সৈয়দ মুজতবা আলীর যত লেখা থাকে তার প্রায় সবই হচ্ছে দেশে বিদেশে থেকে নেওয়া। এটা খুবই সুন্দর একটা বই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন আমাদের বাংলা ভোকাবুলারি যেমন, আমরা আসলে বইটা পড়ে বেশিরভাগ মানুষই বুঝতে পারবো না, তার কারণ এখানে প্রচুর অপ্রচলিত শব্দ ব্যবহার করেছেন তিনি, যেগুলো আমরা সচরাচর বাংলা ভাষায় ব্যবহার করি না। কিন্তু এটা যদি পড়ে তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝবা বাংলা ভাষায় এর চেয়ে ভালো কোনো ট্রাভেল স্টোরি বা কোনো ভ্রমণ কাহিনী আজও লেখা হয়নি। তুমি হয়তো বলতে পারো যে ভাই আমি তো ট্রাভেল ভ্লগ দেখি ইউটিউবে বা ফেসবুকে, তুমি যারই ট্রাভেল ভ্লগ দেখো না কেন এই বইটা অনেক ভালো। আমি নিজে টুকটাক ঘোরাঘুরির চেষ্টা করি, সো আমার নিজের একটা ফিলোসফি আছে, আমি কোনো জায়গাতে ঘুরতে যাবার আগে ওই ভিডিও দেখার চেষ্টা খুব একটা করি না, ওই ভিডিওটা দেখি না। তার কারণ হচ্ছে আমি চাই আমি আমার চোখ দিয়ে দেখবো, আগে আমি স্ক্রিনে দেখে ফেললাম তাহলে আসলে চোখ দিয়ে দেখার সৌন্দর্যটা পুরোপুরি থাকে না। যদিও আমার কাছে নাদিরন্দা গো ছাড়া কারো ট্রাভেল ব্লগিংই ওরকম ভালো লাগে না। তোমরা কি আছো নাকি? বাই দ্য ওয়ে, নাদিরন্দা গোয়ের ভক্ত আমি তো চ্যাটটা রিজুম করছি, দেখি তো তোমরা কে কে আছো নাদিরন্দা গোয়ের ভক্ত। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। চাঁদনী থেকে ৯ শিখে দিয়ে একটা শার্ট কিনেছিলাম। চাঁদনী থেকে ৯ শিখে দিয়ে একটা শার্ট কিনেছিলাম। সো চাঁদনীটা কোথায়? এটা হচ্ছে কলকাতার একটা বাজার, সুপরিচিত বাজার, এটার কথাই বলা হচ্ছে। চাঁদনী থেকে ৯ শিখে দিয়ে একটা শার্ট কিনেছিলাম। ৯ শিখে আমাদের একটু দেখতে হবে যে ৯ শিখে দিয়ে আসলে কি বোঝায়। শিখি আমি ছোটবেলা থেকে শুনেছি, শিখি মানে হচ্ছে ২৫ পয়সা। এখন চলো যদি আমি ম্যাথ করাই না ভাই সৌরভ ভাইরা, ২৫ গুণ ৯ তাহলে কত হয়? ২৫ গুণ ৯ যদি দাও ৯ শিখে, ২৫ গুণ ৯ দিলে হওয়ার কথা ২২৫। ২ টাকা ২৫ পয়সা দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। ইউরোপিয়ান থার্ডটা কি? এটা বলতে পারো ব্রিটিশ আমলে মানে ইউরোপীয় বা যারা হচ্ছে হোয়াইট সাদা চামড়ার এদের জন্য ব্যবহৃত এক ধরনের মানে বলতে পারো ট্রেনের একটা বগি, এটাকে বলা হতো ইউরোপিয়ান থার্ড। ঠিক আছে? সো এটা ছাড়তো কোথা থেকে? ছাড়তো এটা হাওড়া রেল স্টেশন থেকে। উনি যেখান থেকে বলছে হাওড়া রেল স্টেশনটা কোথায়? কলকাতাতে। সো হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতে এক ফিরিঙ্গি হেঁকে বলল। ফিরিঙ্গি বলতে সাধারণত বোঝানো হয় হচ্ছে যারা পর্তুগিজ, কিন্তু ফিরিঙ্গি বলতে যারা হোয়াইট সাদা চামড়া তাদেরকেও বোঝানো হয়ে থাকে। একটা মুভি আছে বিখ্যাত, অ্যান্টনি ফিরিঙ্গি। উত্তর বলল মানে ইউরোপিয়ান না, এর কি করছিস যা বাবা, এটা ইউরোপিয়ানদের। আমি গাগ করে বললাম। আচ্ছা, গাগ করে বলা মানে কি? গাগ করে বলা মানে হচ্ছে আমিও মানে ধরো একটু কর্কশ ভাবে বললাম, আমিও একদম একটু মানে কড়া ভাবে আমিও বললাম ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগে, মানে তুমি আমি মিলে। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিল, মানে একটা ভাষা সম্পর্কিত একটা বই যেটা ভাষাতত্ত্ব নিয়ে লেখা, তেমন একটা বইয়ে তিনি পড়েছিলেন বাংলা শব্দের অন্তদেশে, অন্তদেশ মানে শেষে অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়, অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়। বাংলা শব্দের তুমি যদি হচ্ছে মানে শেষে যদি অনুস্বার যোগ করো তাহলে সেটা ধরো যে কোনো বাংলা শব্দের, ধরো বললাম যে কক্ষ, কক্ষং, এরকম। ধর ইংরেজি শব্দের প্রাগ দেশে মানে শুরুতে জোর দিয়ে কথা বলিলে সাহেবী ইংরেজি হয়, মানে একদম যে রিয়েল ইংরেজদের মতো অ্যাকসেন্টে কথা বলা হচ্ছে, অর্থাৎ পয়লা সিলে বলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো। এটার মানে কি? যেমন গতকাল আমাদের বাসায় সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে, এবং সিলেটের সাতকরাটা যেহেতু আমরা আসলে আগে কখনো ভাবে খাই নাই, তো আমাদের রান্নাটা ঠিকঠাক হয় না, পুরো খাবারটা অনেক তিতা হয়ে গেছে। পরবর্তী ওখানে মরিচ দিয়ে দেওয়া হয় গরুর মাংসে, তখন কি হয় যে ঠিক আছে টেস্টটা কোনো রকম খাওয়া যাবে, কারণ ওই ঝালের চোটে তুমি বুঝবাই না বাকি খারাপ কি আছে। তো ওই খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো হয়, মানে এইভাবে বললে যে ইউ টু গো দেয়ার, এইভাবে বললে মানে মনে হয় যে একটা খুব ভালো শোনাচ্ছে, সাহেবদের মতো ইংরেজি সব ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় হেরি নাম গাগ গাগ করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, তালতলা হচ্ছে একটা জায়গার নাম, তো ওখানে থাকে আর কি সে কলকাতায় নেটিভ, মানে ওখানকার মানুষ। কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার পুরুষত্ব পাইনি, সুযোগ পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো, মানে আসলো, সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত মনে, কাপুরুষ জনচিত মানে কাপুরুষের মতো একটা ভাবনা মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে শুয়ে থাকতে দেখে বললো এত মনমরা হলে কেন, গোয়িং ফার। দেখলুম বিলিতি কায়দা জানে। ওয়্যার আর ইউ গোয়িং বললো না, কায়দা জানে। এটা দিয়ে কি বোঝালো? ধরো তুমি আমাকে জিজ্ঞেস করলে যে স্যার আপনার বাসা কোথায়, হয়তো আমি বললাম না, আমি তোমাকে বললাম স্যার আপনার বাসা কি খিলগাঁও, তখন আমি বললাম জানেন আমার বাসা খিলগাঁও না, আমার বাসা বনশ্রী। তাদের লাভ হলো সন্দেহ হতে না হতে সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে, চুবড়ি মানে হচ্ছে ধর একটা বক্সের মতো, তার ফিয়ান্সে নাকি ফিয়ান্সে, এটা হলো একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ফিয়ান্সে। ফিয়ান্সে মানে হচ্ছে বোঝায় তোমার সঙ্গী বা পার্টনার, সঙ্গিনী, তার কথা বোঝানো হচ্ছে আর কি। উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরা দস্তুর পল্টন পোষা যায়। পল্টন মানে কি? পল্টন মানে হচ্ছে প্লাটুন, আর্মির একটা গ্রুপ অফ পিপল। সো আর্মির ধরো একটা গ্রুপ অফ সৈনিক, তো ওই প্লাটুন পোষা যায় মানে অনেক খাবার দিয়ে দিয়েছে আর কি। যাই হোক আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। তো খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার্ট ভোজন। আচ্ছা, সবকিছু মিলিয়ে দিয়ে একসাথে আলাকার্ট ভোজন মানে আলাকার্ট মানে হচ্ছে ওই যে আলাকার্টে, এটা অনেক সময় লেখা থাকে দেখবা এরকম, রেস্টুরেন্টের মধ্যে লেখা থাকে এরকম। এটা দিয়ে মূলত হচ্ছে